আমি আবার আসবো, তুমি নিজের খেয়াল রেখো। গাড়ি চলতে থাকে নিজ গন্তব্যে। ভেতরে আজান চুপচাপ বসেছিল আর গাড়ি চালাচ্ছিল, কিন্তু আর চোখে বারবার ঘুরে ঘুরে জাহারাকেই দেখছিল। একটু পর নীরবতা ভেঙে আজান বলে ওঠে, কি হচ্ছে ব্লাড রোজ? তোমার তো এত চুপচাপ কেন? জাহারা একটু হাসার চেষ্টা করে, এরপর বলে, ওই মেয়েটার কথা ভাবছি। ওই মেয়েটার কত কষ্ট। আমিও একটা সময় এতটাই কষ্টে ছিলাম। এরপর আজানের একটা হাত ধরে বলে, আজান, আপনি কি এই মেয়েটার জন্য কিছু করতে পারেন না প্লিজ? আজান জাহারার হাতটা অন্য হাত দিয়ে টেনে নিয়ে চুমু খায় আর বলে, তোমাকে প্লিজ বলতে হবে না জান। তোমার কথা আমি যে কোনো কিছুই করতে পারি। এই সামান্য জিনিসের জন্য প্লিজ বলার দরকার নেই। আজান নিজের পকেট থেকে ফোনটা বের করে এরপর আদিবকে কল লাগায় আর বলে, মেয়েটাকে কাল আমার অফিসে নিয়ে আসবে। আমি তার সাথে কিছু কথা বলতে চাই। এরপর ফোনটা কেটে দেয় আর জাহারার দিকে তাকিয়ে বলে, এবার হ্যাপি তো? জাহারা মাথা দোলায়। এরপর আজান মুস্কি হাসি দিয়ে ড্রাইভিংয়ে মন দেয়। হাসপাতালের করিডোরের একটা বেঞ্চের উপরে বসে আছে চাঁদনি নামক মেয়েটা। আজকে আর তার মধ্যে সেই পাগলামি সুলভ ভাবটা নেই। আজ তাকে অনেক শান্ত মনে হচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে তার ভেতরে অনেক কিছু হারানোর ভয়, আর আপন কিছু হারানোর ভয় জেকে বসেছে তার ভেতরে। আদিব কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছিল। এরপর আস্তে আস্তে হেঁটে তার সামনে যায় এবং বেঞ্চের সাইডে বসে আর তাকে বলে, তুমি ভয় পেও না, তোমার মা সুস্থ হয়ে যাবে। আর আজান স্যার তোমাকে অফিসে যেতে বলেছে, তার কিছু বলতে চায়। মেয়েটা একবার আদিবের দিকে ঘুরে তাকায়, এরপর আবার মাথা নিচু করে বসে থাকে। পরের দিন সকালে আজান বসে আছে তার অফিসের কেবিনে, আর তার সামনেই দাঁড়িয়ে আছে চাঁদনি নামক মেয়েটা। আজান চাঁদনিকে জিজ্ঞেস করে, তোমার পড়াশোনা কত দূর হয়েছে চাঁদনি? মাত্র করেছি, ভার্সিটিতে ভর্তি হব, কিন্তু তার আগে আমার মায়ের এমন অবস্থা, মনে হয় না পড়াশোনাটা চালাতে পারবো। তোমাকে একটা কাজ করতে দিলে তুমি পারবে? কেয়ারটেকারের কাজ। তুমি কি পারবে সে কাজটা করতে? চাঁদনি হেসে বলে, অবশ্যই পারবো, কিন্তু কার কেয়ারটেকার হতে হবে আমাকে? আমার বউ জাহারাও সারাক্ষণ বাড়িতে একাই থাকে। তার মাঝে মাঝে অনেক মন খারাপ হয়। আমি দেখতে পাই ওকে প্রায় সময় মন খারাপ করে বসে থাকে। এখন যদি ওর কাছে একটা কুকুর আছে, কুকুর তার মানুষের মনের কথা বলছে না। তাই তোমাকে আমার বউর কেয়ারটেকার হয়ে যতক্ষণ না আমি বাড়িতে ফিরছি ততক্ষণ তার খেয়াল রাখতে হবে। কি পারবে তো? মেয়েটা মাথা তুলিয়ে বলে, অবশ্যই পারবো, আমি জাহারা আপুর পুরো খেয়াল রাখবো। মনে থাকে যেন। আমি কিন্তু জাহারার আর কোনো বিষয়ে উদাসীনতা সহ্য করব না। জাহারার কোনো বিষয়ে যদি তুমি কখনো ভুল করো, তাহলে সেদিনই তোমার চাকরি আর থাকবে না। আমার জাহারাকে দেখে রাখার দায়িত্ব এখন তোমার হাতে। মেয়েটা কিছু না বলে শুধু মাথা দোলায়। এরপর আজান যেতে বললে সেখান থেকে চলে যায়। মেয়েটা যেতেই আজান আদিবকে ডেকে সবটা বুঝিয়ে দেয় আর বলে মেয়েটাকে কালকে যেন তাদের বাড়িতে নিয়ে যায়। আদিব হুম বলে চলে যায়। রাত তখন 12টা বাজে। জাহারা বিছানার উপর বসে আজানের এনে দেওয়া কুকুরটার, যার নাম লিও, ওটাকে কোলে নিয়ে এক হাত দিয়ে আদর করছিল আর অন্য হাতে বই পড়ছিল। আজান তখন বাইরে ছিল, কারো সাথে কলে কথা বলছিল, অফিসের ইম্পর্টেন্ট বিষয়। কথা শেষে রুমে ঢুকে দেখতে পায় জাহারা বই পড়ছে আর লিওকে আদর করছে। সে হঠাৎ জাহারার সামনে এসে লিওকে জাহারার কোল থেকে নামিয়ে ভাগিয়ে দেয়। জাহারার হাত থেকে বইটা নিয়ে বন্ধ করে সেটা ছুঁড়ে মারে কাউচের উপর। তারপর নিজে জাহারার কোলে শুয়ে পড়ে আর জাহারার হাত টেনে নিজের চুলের ভাঁজে রাখে। জাহারা এতক্ষণ অবাক হয়ে সবটা দেখছিল। সে কিছু বলতে যাবে তার আগে আজান বলে ওঠে, আমি কতবার বলেছি আমি সামনে থাকতে অন্য কিছুতে মনোযোগ দিবে না। তোমার সব মনোযোগ শুধু আমাকে ঘিরে থাকবে। জাহারা বুঝতে পারে আজান রেগে গেছে, তাই সে আর কিছু না বলে টুপ করে আজানের কপালে চুমু খেয়ে লজ্জায় অন্যদিকে মুখ নিয়ে যায়। জাহারার এমন কাণ্ডে আজান নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর সে আস্তে আস্তে নিজের মাথাটা জাহারার পেটের কাছে নিয়ে সেখানে জামাটা কিছুটা তুলে চুমু খায়। জাহারা শিউরে ওঠে। আজানের চুলে রাখা হাতটা দিয়ে আজানের চুল শক্ত করে চেপে ধরে আর অন্য হাতটা বিছানায় চেপে ধরে। আজান যেন এতে আরো উন্মাদ হয়ে উঠল। সে এক ঝটকায় জাহারাকে বিছানায় ফেলে দিয়ে তার উপরে উঠে পড়ল। এরপর জাহারার কাঁধে মুখ ডুবিয়ে দিল, সেখানে ছোট্ট ছোট করে চুমু দিতে লাগলো।
আর জাহারা কেঁপে উঠছিল আজানের প্রতিটা চুমুতে। এতে যেন আজানের উন্মাদনা আরও বেড়ে গেল। সে জাহারার গলা থেকে মুখ তুলে তার চেহারা একবার দেখে নিল। জাহারা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর হাত দিয়ে বিছানা চেপে ধরে আছে। আজান এক ঝটকায় নিজের টি শার্টটা খুলে ফেলে দেয়, এরপর হামলা চালায় জাহারার ঠোঁটে। আজান মিনিট 5 পর জাহারার ঠোঁট ছাড়ে। জাহারার নিঃশ্বাসের গতি এবার দ্বিগুণ হয়। আজান ঝুঁকে জাহারার গলায় ঠোঁট ছোঁয়ায় আর হাত দিয়ে জাহারার পরে থাকা জামাটা খুলতে যাবে তার আগে জাহারা তার হাত ধরে ফেলে। এরপর আজানের কানের কাছে ফিসফিস করে বলে, আমার কাল শেষ পরীক্ষা আছে। কথাটা শুনে আজানের ভেতরের এতক্ষণে জ্বলতে থাকা আগুন ধপ করে নিভে যায়। সেভাবেই জাহারার গলায় মুখ গুজে জাহারার উপর শুয়ে পড়ে আর ফিসফিস করে বলে, আজ রাতটা তোমার ভার্জিনিটি ধরে রাখার শেষ রাত লিটল গার্ল। কাল তোমার ভার্জিনিটি পুরোটা আমি ছিনিয়ে নেব, দেখি তখন তুমি কি বাহানা বানাও। বলে জাহারার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায় দুজনেই। সকালে জাহারা ঘুম থেকে উঠে নিচে নামতেই দেখতে পায় আজান যেন কারোর সাথে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু সে আজানের পেছনের থাকায় কারণে মেয়েটার মুখ ভালোভাবে দেখতে পায় না। তাই সে হেঁটে কিছুটা সামনে এসে আর দেখতে পায় চাঁদনিকে। চাঁদনিকে দেখেই সে খুশি হয়ে যায় আর বলে, তুমি এখানে? চাঁদনি তাকে কিছু বলতে যাবে তার আগে আজান বলে, হ্যাঁ, এখন থেকে ও তোমার কেয়ারটেকার। আমি যখন বাসায় না থাকবো তখনও তোমার সাথে সাথে থাকবে। তোমার একা একা বোর লাগে না, তাই ওকে তোমার জন্য রেখে দিয়েছি। আর আমি যখন যখন তোমার সাথে থাকবো তখন ওর ছুটি। আবার কেয়ারটেকারের কি দরকার? আমি তো ছোট বাচ্চা বা অচল নই যে নিজের কাজ নিজে করতে পারি না। আর বাড়িতে তো এতগুলো মেড আছে, আপনি আবার আমার জন্য কেয়ারটেকার কেন রাখতে গেলেন? আচ্ছা ঠিক আছে, তোমার যখন লাগবেই না তখন ওকে না করে দিই। তুমি তো বলেছিলে ওর জন্য কিছু করতে, তাই তো আমি ওকে কাজ দিয়ে তোমার কেয়ারটেকার বানিয়েছি। এখন তুমি যখন না করছো তাহলে ওকে কাজ থেকে বের করে দেই। জাহারা মনে মনে ভাবে, এখন যদি সে না করে দেয় তাহলে আজান চাঁদনিকে কাজ থেকে বের করে দেবে। তাই সে বলে, আচ্ছা ঠিক আছে, বের করতে হবে না আমার। এমনিও একা একা বোর লাগে, ও থাকলে একটু কথা বলতে পারবো, আপনি রেখে দিন। আজান মুস্কি হাসে। সে জানতো জাহারা কিভাবে মানবে। এরপর সে চাঁদনিকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে যেতে পারো। আজ আমি জাহারের বাসায় থাকবো না, আমি অফিস চলে যাব। আর জাহারাকে তার ভার্সিটি রেখে যাব, তুমি কাল থেকে আসতে পারো। চাঁদনি শুধু মাথা দোলায়। এরপর আজান আদিবকে বলে চাঁদনিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে। সন্ধ্যা 6টায় মেঘলা আকাশে, বাইরে আবহাওয়া ভালো নয়, অঝরে বৃষ্টিপাত হচ্ছে, মেঘ ডাকছে। এই আবহাওয়ার মাঝে ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে আছে জাহারা। তার পরনে আজ কালো শাড়ি। সে আজ কালো শাড়ি পরেই ভার্সিটি এসেছিল। সে দাঁড়িয়ে আছে এই বজ্রপাতে, কিছুটা ভয় পাচ্ছে। আজান এখনো আসেনি তাকে নিতে, তাই সে করিডোরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। ঠান্ডা ঠান্ডা ভাব, তার শীত লাগছিল, কিছুটা কাঁপছে সে। ভয় নাকি ঠান্ডায় বোঝা যাচ্ছে না। অন্যদিকে আজান আটকে আছে জ্যামে। এই বৃষ্টিতে তার গাড়ি আটকে আছে মাঝ রাস্তায়, শত শত গাড়ির ভিড়ের মাঝখানে। সে মনে মনে নিজেকে গালি দিচ্ছে এতটা দেরি করার জন্য। তার ব্লাড রোজ নিশ্চয়ই ভয় পাচ্ছে এই বৃষ্টির রাতে একা থাকতে। সে ভাবে, না, আর বসে থাকলে চলবে না। আমার ব্লাড রোজ ওখানে একা হয়তো ভয় পাচ্ছে। সে গাড়ি থেকে নেমে এই ঝড় বৃষ্টির মধ্যেই আর আদিবকে বলে গাড়ি নিয়ে আসতে। সে হেঁটেই যাবে জাহারার কাছে। আদিব বলে, স্যার ছাতাটা নিয়ে যান। কিন্তু আজান আদিবের পুরো কথা শেষ হওয়ার আগেই দৌড় লাগায়। আজান ভিজে পুরো চুপচুপ এই অবস্থায়, কিন্তু তাও সে দৌড়ে যাচ্ছে। তার মনে একটাই ভয় হয়, তার ব্লাড রোজের যদি কিছু হয়ে যায়। এই ভয়েই তার হার্টবিট বেড়ে যাচ্ছিল। আজান এই ভেজা বাতাসে কাঁপছে, শুধু শরীর না, ভেতরটাও কাঁপছে এই ভয়ে যে তার ব্লাড রোজ যদি কাঁদে, যদি আঘাত পায়। ও একা দাঁড়িয়ে আছে আর আমি দৌড়াচ্ছি নিজের অস্থিরতা নিয়ে। এই দূরত্বটা আজ পৃথিবীতে সবচেয়ে ভয়ানক দূরত্ব মনে হচ্ছে। অন্যদিকে জাহারা এখনো দাঁড়িয়ে আছে করিডোরে। হঠাৎ অনুভব করতে পায় তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। সে কিছুটা ভয় পায়, তবু আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকায় আর দেখতে পায় রুহানকে। রুহানকে দেখে তার ভয় আরো বেড়ে যায়। সে ভাবে যদি আজান এসে দেখে ফেলে তাহলে তার রক্ষে নেই। তাই সে রুহানকে দেখেও কথা বলে না। কি হয়েছে জাহারা? তুমি আগের মতো আমার সাথে কথা বলো না কেন? আমাকে দেখলেই শুধু ইগনোর করো। পরীক্ষার এতটা দিন তোমার সাথে কথা বলার চেষ্টা করলাম,
কিন্তু তুমি কথা বললে না, এড়িয়ে চলে গেলে, আজকেও বলছো না। আপনি তো জানেন রুহান স্যার, আজান আপনার সাথে কথা বলতে দেখলে রাগ করবে। আজান এখন আমার স্বামী, তাই তার কথা মেনে চলাই আমার জন্য ঠিক মনে হয়। কি স্বামী স্বামী করছো যে? স্বামী এই বৃষ্টির রাতে তোমাকে এখানে একা দাঁড় করিয়ে রেখেছে, যার কোনো দায়িত্ববোধ নেই। সে এখনো তোমাকে নিতে আসলো না, আর তার জন্য তুমি। কথাটা শেষ হওয়ার আগেই রুহান মাটিতে লুটিয়ে পড়ে। যাহারা অবাক হয়ে পাশে তাকাতেই আজানকে দেখতে পায়। আজানকে দেখে ভয়ে গুটিয়ে যায় যাহারা। মনে মনে ঠিক এই ভয়টাই পাচ্ছিল। রুহান এখনো মাটিতে পড়ে আছে, তার নাক কেটে রক্ত বেরোচ্ছে। রুহান নিজেকে সামলে ওঠার আগে আজান তাকে কলার ধরে টেনে তুলে এলোপাথারি মারতে শুরু করে। যাহারা এতে আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে যায় আজানকে আটকাতে। যাহারা পেছন থেকে আজানকে ধরে তাকে থামানোর চেষ্টা করে। এতে আজান আরো বেশি রেগে যায়। সে রুহানকে সেখানেই ফেলে রেখে জাহারার হাত ধরে টেনে সেখানের একটা ক্লাসরুমে ঢুকে যায়। এটাই সে ক্লাসরুমটা যেখানে জাহারার পরীক্ষা দিয়েছে। আজান জাহারাকে দেওয়ালের সাথে চেপে ধরে তার চোয়াল চেপে ধরে বলে, তোর সাহস হয় কি করে ওর সাথে কথা বলে? তোকে না করেছিলাম না? তবুও তুই ওর সাথে কেন কথা বলেছিস? আবার আমার হাত থেকে ওকে বাঁচাতে চাইছিস? এই, তুই কি আমায় ধোকা দিয়েছিস? বল, আমাকে এখন আর ভালো লাগে না? জাহারা ভয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি ওর সাথে কথা বলছিলাম না, সে শুধু আমার সাথে কথা বলার চেষ্টা করছিল। আমি তার সাথে একটা কথাও বলিনি। যদিও জাহারা কিছুটা মিথ্যা বলল আজানকে শান্ত করার জন্য, কিন্তু জাহারার কথায় আজানের রাগ কমলো না। তার মনের মধ্যে একটা দৃশ্য ভাসছিল যে এই রোহান তার ব্লাড্রসের পাশে দাঁড়িয়েছিল। আজানের চোখ লাল, রাগে ঘাড়ের রগ ফুলে উঠেছে। আজান নিজের রাগ কমানোর জন্য হঠাৎ জাহারার ঠোঁট চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে আজকে আজান রাফলি কিস করছিল খুব, আর জাহারার ঠোঁট কামড়াতে লাগে। তার সব রাগ যেন ঢেলে দিচ্ছে জাহারার ঠোঁটে। জাহারা ব্যথায় তো প্রায় কিছু চোখ বুজে সব সহ্য করে নেয়। সে জানে আজানের রাগ কমলে সে নিজেই আবার অনুতপ্ত হবে, তাই আজ জাহারা কিছু বলে না। আজান মিনিট পাঁচেক পর জাহারার ঠোঁট ছাড়ে। জাহারা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। আজান জাহারার দিকে তাকিয়ে দেখতে পায় জাহারা কাঁপছে কিছুটা আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাহারার বুকের ধুকভুকানি বাড়তে থাকে। তার শরীর শাড়ির আঁচলে ঢাকা, কিন্তু আজানের চোখ যেন সেগুলোর মধ্যেও অনায়াসে ঢুকে পড়ছে। সে ধীরে ধীরে জাহারার গলায় মুখ ডুবিয়ে দেয় আর চুমু খায় জাহারার কানের লতিতে। হালকা বাইট করে এবার ফিসফিসিয়ে বলে, প্লিজ ব্লাড রোজ, আজকে আমায় বাধা দিও না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তোমার ঝুলে আমি শান্ত হই না সাহারা, আমি আরও উন্মাদ হয়ে উঠি। কারণ তোমার গায়ে আগুন আছে, আর আমি সে আগুনে পড়তে চাই প্রতিদিন। আজানের কথায় জাহারা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু আজকে আর সে বাধা দেয় না। আজান কথাগুলো বলে একবার মাথাটা তুলে জাহারার মুখটা দেখে নেয়। দেখতে পায় সেখানে কোনো বিরক্তির ছাপ নেই। জাহারা এক হাতে আজানের শার্ট চেপে ধরে আছে আর অন্য হাতে নিজের শাড়ি চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আজান বুঝে যায় জাহারা কি চায়। এতে তার উন্মাদনা আরও বেড়ে যায়। সে জাহারাকে কোলে তুলে সেখানে একটা বেঞ্চে শুয়ে দেয়। জাহারার পা দুটো আজানের কোমরে পেঁচানো। সে উপরে উঠে এক হাতে জাহারার হাত আঁকড়ে ধরে, আরেক হাত শাড়ির আঁচল খুলে ফেলে। এখন তুমি আমার, শুধু আমার। এই শরীর, এই চোখ, এই নিঃশ্বাস, আমি ছাড়া আর কেউ দেখবে না, কেউ ছুবে না। আমি চিরদিনের জন্য তোমায় বন্দী করলাম। সে জাহারার গলায় ঠোঁট ছোঁয়ায়, কাঁধে কামড় বসায়, আর চোখের ভেতরে জাহারা দেখে আগুনের মতো এক পিপাসা। আজান মনে মনে গেয়ে ওঠে, है ये नशा या है जहर, इस प्यार को हम क्या नाम दे, कब से अधूरी है एक दास्तां, आजा उसे आज अंजाम दे, तेरे सारे साथ में। রুমের বাতাস গাঢ় হয় আর বাইরে জানালায় বজ্র নেমে আসে। রাতের মাঝে ভেসে ওঠে জাহারার দম বন্ধ করার নিঃশ্বাস আর আজানের উন্মাদ ঘোষণা। তুমি আমার রক্তে মিশে গেছো। এই রাত শুধু শুরু, তুমি আর মুক্তি পাবে না ব্লাড রোজ, কখনোই না। রুহান বাইরে দাঁড়িয়েছিল আর সে মনে মনে রাগে বুঝতে থাকে আর বলে, জাহারাকে তো আমার চাই, একদিনের জন্য হলেও চাই।
আমিও দেখব তখন আজান তুই কি করিস। হয়তো জাহারার লাশটাও তুই খুঁজে পাবি না। বলে একটা বাঁকা হাসি দেয়। সূর্য উঠেছে অনেকক্ষণ, কিন্তু ঘরের ভেতর এখনো অন্ধকার। পর্দাগুলো টানা, বাতাস থমকে গেছে। ঘরের ভেতর এক ধরনের ভারী নিস্তব্ধতা জমে আছে, যা ভাঙতে সাহস হয় না। জাহারা ধীরে ধীরে চোখ মেলে। প্রথমেই টের পায় তার শরীর যেন পাথরের মতো ভারী। উঠতে গিয়ে কষ্ট হয়, আর পেছনের দিকে ঘাড়, পিঠ, কোমর জুড়ে ব্যথার ঢেউ উঠে আসে। তার ত্বকে লালচে দাগ, আঙ্গুলের চাপ, কামড়ের দাগ স্পষ্ট। তার মনে পড়ে যায় রাতের প্রতিটি শব্দ, আজানের দখল, গাঢ় স্পর্শ, গলা জড়িয়ে ধরা, নখ বসিয়ে রাখার মুহূর্তগুলো। কল্পনা। আজান জাহারাকে প্রায় 2 ঘন্টা পরে ছেড়েছিল। তার উন্মাদনায় এত ডুবেছিল জাহারার মাঝে, আজ জাহারার কান্না তাকে থামাতে পারেনি। সে তো নিজের মধ্যে ছিল না। যখন তার হুঁশ আসে তখন জাহারার অনেকটাই ক্লান্ত, আর নড়াচড়া করার ক্ষমতাটুকু ছিল না। আজান অনুতপ্ত হয় জাহারার অবস্থা দেখে। সে জাহারাকে শাড়ি পরিয়ে দিয়ে কোলে করে নিয়ে যেয়ে গাড়িতে ওঠে। জাহারার কোনো নড়াচড়া করছিল না। আজান জাহারাকে নিজের কোলে বসিয়ে গাড়ির ড্রাইভ করছিল। আদিব আগে গাড়ি নিয়ে এসে আজানকে মেসেজ করেছিল। আজান ক্লাসরুম থেকে বের হওয়ার আগে আদিবকে বলে গাড়ি রেখে সে যেন চলে যায়। আজান সারা রাস্তা জাহারাকে নিজের বুকে চেপে রেখেছে, আর জাহারা আজানের বুকের উষ্ণতায় সেখানেই ঘুমিয়ে গেছে। বর্তমান জাহারা বিছানায় হেলান দিয়ে বসে। শ্বাস নিতে কষ্ট হয়। বুকের ভেতর ব্যথা চেয়েও বেশি এক ধরনের অনুভূতির খোঁচা, ভয়, দ্বিধা এবং তীব্র লজ্জা। জাহারা দেখতে পায় আজান ওয়াশরুম থেকে বেরিয়েছে। তাকে দেখে জাহারা চট করে আবার শুয়ে পড়ে, আর কমফোর্টারের নিচে ঢুকে যেয়ে মুখ লুকায়। আর সে আজানকে আর মুখ দেখাবে না, যাই হয়ে যাক। আজান মাত্রই গোসল করে বের হয়েছিল, শুধু একটা টাওয়াল জড়িয়ে। জাহারার এমন কাণ্ড দেখে সে মুচকি হাসে। সে আস্তে আস্তে জাহারার কাছে এগিয়ে যায়, কম্পিউটারটা এক টানে সরিয়ে দিয়ে বলে, এখনই এত লজ্জা? রাতে না তোমার সব লজ্জা ভেঙে দিলাম। জাহারার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আজ রাতে আবার শুরু হবে, আবারও গভীরভাবে, আরও তীব্রভাবে, যতক্ষণ না তুমি নিজে বলো তুমি শুধু আমার আজান। জাহারার চোখ বড় বড় হয়ে যায়। সে চট করে উঠে বসে আর বলে, এই না, আর হবে না, আমার শরীরে এখনো ব্যথা। আজান জাহারার কথা শুনে সাইড টেবিল থেকে 2টো ঔষধ নিয়ে জাহারাকে খাইয়ে দেয়, আর তাকে বলে, এবার আর করবে না ব্যথা জান পাখি, এখন থেকে রোজ হবে জান, আর আমার মুড হলেই হবে। জাহারা লজ্জা পায় কিছুটা। আজান জাহারাকে কোলে করে নিয়ে যেয়ে ওয়াশরুমের কাছে নামিয়ে দিয়ে বলে, জান আজকে একই করো না গোসলটা, কাল থেকে আমি নিজের হাতে করিয়ে দেব। জাহারা চট করে গোসলখানায় ঢুকে যায়। বিড়বিড় করে বলে, অসভ্য লোক। আজান নাস্তা বানিয়ে নিয়ে এসে দেখে জাহারা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আজান নাস্তার ট্রেটা সাইডে রেখে জাহারার কাছে গিয়ে দাঁড়ায় এবং তার হাত থেকে চিরুনি নিয়ে জাহারাকে বসিয়ে এরপর নিজেই আঁচড়িয়ে দিতে থাকে। জাহারার আয়নায় আজানকে দেখছিল আর ভাবছিল একটা ছেলে কতটা পারফেক্ট হলে তার বউয়ের সব কাজ সে নিজের হাতে করে, এমনকি বউকে রান্নাটা পর্যন্ত করতে দেয় না। সে কতটা ভালোবাসে জাহারাকে, আর জাহারা তাকে অবহেলা করছে। জাহারা আর কখনো তাকে কষ্ট দেবে না। জাহারার ভাবনার মাঝেই আজান তাকে কোলে তুলে নেয় এবং বিছানায় যে বসে পড়ে। জাহারাকে নিজের কোলে রেখেই এরপর খাবার খাইয়ে দেয় জাহারাকে। তারপর বিছানায় শুয়ে দিয়ে বলে যায় বিছানা থেকে যেন না নামে। একটু পরে চাঁদনি চলে আসবে, চাঁদনি এসে তার খেয়াল রাখবে, এটা বলে আজান চলে যায় জাহারার কপালে একটা চুমু দিয়ে। দুপুরে চাঁদনি খাবার নিয়ে আসে জাহারার রুমে। এসে জাহারাকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়, তাই সে জাহারাকে ঘুম থেকে তুলে খাবারগুলো তার সামনে রাখে। আমি তো নিজেই নিচে আসতে পারতাম, তুমি আবার কষ্ট করে নিয়ে আসতে গেলে কেন? তুমিও তো আজানের মতোই করছো। সে আমাকে এরকম ট্রিট করে, মনে হয় আমি কোনো বাচ্চা। আমি এত কিছু জানি না। জাহারা আপু, আজান ভাইয়া বলেছে তুমি বিছানা থেকে আজকে যেন সারাদিন না নামো, আর আমি যদি এটার খেলাপ করি তাহলে আমার চাকরি থাকবে না, তাই তুমি আজ বিছানায় থাকো। এরপর খাবারের ট্রেটা জাহারার সামনে নিয়ে বলে, এই যে খাবার, আর এই যে একটা ঢেকি ছাপা ভালোবাসা, খেয়ে দেখেন। আমি নিজে গুগল করে রেসিপি শিখছি, মানে ইউটিউব। গুগল ছিল না তখন আমার মোবাইলে, যার শেষ ছিল। জাহারার ঠোঁটের কোণে এবার একটু হাসি খেলে যায়। চাঁদনি বলে যায়, তুমি এত চুপচাপ থাকো কেন জাহারা আপু? এই চুপচাপ থাকা একদম ঠিক না।
আমি কিন্তু চুপচাপ মানুষদের ভয় পাই, কারণ ওরাই হঠাৎ করে একদিন বিয়ে করে ফেলে। ও দুঃখিত, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি যে বিবাহিত। আমি কি বেশি বলে ফেললাম? জাহারা এবার হালকা হেসে ফেলে কাপা ঠোঁটে। চাঁদনির ব্যাগ খুলে আরেকটা জিনিস বের করে বলে, এই যে একটা ছোট আয়না, একদম নতুন। তুমি যদি নিজেকে আয়নায় দেখো, তোমার মনটা একটু ফ্রেশ হয়ে যাবে। আর যদি না দেখো, আমি নিজেই দেখে নিজের প্রেমে পড়ে যাব। জাহারা এবার একটু উঁচু স্বরে হেসেই ফেলল। চাঁদনি ধীরে ধীরে বসে পড়ে পাশে, বলল, আমি জানি না তুমি এত চুপ করে কি করে থাকো, কিন্তু আমি কথা বলবো, কারণ আমি চুপ করলে ঘরে ভূতের মতো লাগে। একটু চুপ করে থেকে আবার ফিসফিস যোগ করল, তবে আমি ভূত না, আমি চাঁদনি, আপনার নতুন প্যারা। তুমি প্যারা কেন হবে? তুমি তো আমার বন্ধু, আর বন্ধু কখনো প্যারা হয়? আচ্ছা ঠিক আছে, বলো তোমার মা এখন কেমন আছে? মা এখন অনেকটাই সুস্থ, আর তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো আমি আমার মাকে বাঁচাতে পারতাম না। এমন বলতে নেই, তুমি না আমার বন্ধু হও, আর বন্ধু হয়ে বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছ, এটা আমার কর্তব্য ছিল। চাঁদনি মুচকি একটা হাসি দেয়। জাহারার খাবার খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পর আজান তাকে কল দেয় তার খবর নেওয়ার জন্য। এটা বলে আজান কল কেটে দেয়। কি করছো মিডল গার্ল? খাবার খেয়েছ? আপনি খেয়েছেন? আর কি কি আর করব, বিছানায় বসে আছি। আপনি তো নিজে বলে গেছেন, আর তার উপর আরেকটা রেখে গেছেন আমার মাথার উপর। সে তো আমার বিছানা থেকেই নামতে দিচ্ছে না। এমন মনে হচ্ছে যেন আমি কত কালের রোগী। ও আচ্ছা, তুমি সুস্থ? ঠিক আছে, রাতে ফিরতে দাও, তারপর দেখে নেব কে কতটা সুস্থ। বি রেডি ফর মাই বেবি গার্ল। এটা বলে আজান কল কেটে দেয়। তার একটা মিটিংয়ের জন্য ডাক এসেছে। যাহারা ভয় পেতে থাকে, না জানি আজ কি করে এই অসভ্য লোকটা। দরজার বেল বাজতেই চাঁদনি দরজা খুলল। হাতে এক কাপ চা, চুলে একটা কাঠি গুজে রাখা, মুখে এক গামলা হাসি। আদিব সামনে দাঁড়িয়ে, কালো শার্ট, কোমরে সাইড ব্যাগ, মুখে সিরিয়াস ভাব। চাঁদনি বলল, আবার আপনি? আপনি নাকি আজান ভাইয়ার ডান হাত, তাহলে বাঁ হাতকে? যাই হোক, আপনি এখানে কি করছেন, কি চাই? আদিব একদমে বলে উঠল, আমি ফাইল নিতে এসেছি। স্যার বলেছে ওনার রুমে রাখা নির্জা হোল্ডিংয়ের ব্লু ফাইলটা আনতে। সময় কম, জরুরি। চাঁদনি চোখ ছোট করে তাকালো। ও বুঝেছি, আপনি ওই লোক যে সব সময় ফাইলের পেছনে দৌড়ায়। আপনি ছোটবেলায় কি দৌড় প্রতিযোগিতায় জিততেন? আদিব হালকা বিরক্ত হয়ে বলল, দয়া করে একটু ফাইলটা বের করে দাও, সময় নষ্ট হচ্ছে। এর আবার মাথার তার ছিঁড়ে গেছে। চাঁদনি ঘাড় নাড়ল। আচ্ছা আচ্ছা, আগে বলেন, আপনি চা খাবেন নাকি শুধু ফাইল খুঁজে বাসার সমস্ত ফাইলিং সিস্টেম উল্টে দিয়ে যাবেন? আদিব দীর্ঘশ্বাস ফেলল। চা খাবো না, শুধু ফাইল চাই। চাঁদনি হালকা ঠোঁট বাঁকিয়ে হাসল। আপনার এই চা খাবো না টাইপ চরিত্রগুলো দিয়েই তো নাটকের বাজে ভাইয়ের চরিত্র বানায়। মুখে হাসি নাই, জীবনে মজা নাই, শুধু কাজ আর কাজ। আদিব এবার মাথা চুলকালো। তুমি সবসময় এমন কথা বলো কেন? সবার সাথে এমন করো না। আমি একা তোমার পাগলামি সহ্য করি। চাঁদনি হেসে বলল, না, শুধু স্মার্ট ছেলেদের সাথে ফাইল আনতে যাচ্ছি, চিন্তা করবেন না। কিন্তু বলে দিচ্ছি, যদি ফাইল না পাই তাহলে আজ আপনাকে জামা কাচা শিখিয়ে ছাড়বো। আদিব একটু চুপচাপ দাঁড়িয়ে থাকে, ভেতরে ভেতরে হাসি চেপে। একটু পর চাঁদনি ফাইল এনে দেয়, একটা নীল ফাইল। এই নিন আপনার ব্লু বাবু ফাইল, যত্নে রাখবেন যেন হারিয়ে না যায়, নয়তো আজান স্যার আপনার বেতন কাটবেন আর আমি আপনার মাথা। আদিব ফাইল হাতে নিয়ে বলল ধন্যবাদ বলে চলে যায়। চাঁদনির পেছন থেকে বলে ওঠে, আবার আসবেন, চা খাবেন, আর একদিন আমার বানানো চিপস উইথ চ্যাপ্টার খাবেন। আদিব হেসে চলে গেল। চাঁদনির দরজা বন্ধ করে বলল, আহারে, এই ছেলেটা বাঁচবে না আমার ভাষার ঝড় থেকে। রাতে আজান বাড়ি ফিরে জাহারা বারান্দায় দাঁড়িয়ে আছে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, তেমন জোরে না, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আজান যায় জাহারার কাছে, তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, বেবি, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার ঠান্ডা লেগে যাবে। চলো ভেতরে চলো, আমি ফ্রেশ হয়ে তারপর দুজনে একসাথে খাবো। চলো, আগে খাবার খাবো, তারপর তোমাকে।
জাহারা লজ্জা পেয়ে যায়। আজানের হাত থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, অসভ্য লোক, সব সময় উল্টাপাল্টা কথা বলে জাহারা ভেতরে চলে যায়। রাত তখন 2টা। বাইরে বজ্রপাত হচ্ছে অনেক জোরে, বৃষ্টি পড়ছে, মনে হয় বাইরের আবহাওয়াও ঝড় তুলছে, হয়তো প্রকৃতির কিছু ইঙ্গিত দিচ্ছে। জাহারা বসে আছে বিছানার এক কোণে। আজান ধীরে ধীরে জাহারার কাছে যায়। সে হঠাৎ জাহারার কাঁধে হাত রাখে, তারপর ধীরে ধীরে তার গলার কাছে মুখ নিয়ে যায়। এই গলায় আমার নাম ছাড়া কিছু থাকতে পারবে না। সে ঠোঁট দিয়ে চেপে ধরে জাহারার গলার পাশের এক জায়গায় তীব্রভাবে চুমু খায়। জাহারা এক ঝটকায় কেঁপে ওঠে, তার ঠোঁট ফাটা, নিঃশ্বাস ভারী হয়ে আসে। আজান প্লিজ। আজান থেমে যায় না। সে ধীরে ধীরে জাহারার পেছন থেকে চুলগুলো এক পাশে সরিয়ে নিয়ে বলে, আজকে আবার চাই তোমাকে, শুধু শরীর না, সেই কাঁপনে, সেই ডাক, সে আত্মসমর্পণ। আমি আবার ছুঁয়ে দেখতে চাই তুমি ঠিক কতটা আমার হয়েছ। জাহারা কাপা গলায় বলে, তুমি আমাকে শুধু কষ্ট দাও। যদিও জাহারা জানে আজান আর যাই করুক জাহারাকে জেনে বুঝে কখনো কষ্ট দিবে না। এটা শুধু একটা টেকনিক আজানের হাত থেকে ছাড়া পাওয়ার। আজান থেমে যায়। সে জাহারার মুখে হাত রেখে বলে, আমি কষ্ট দিই কারণ আমি ভালোবাসি। আমি তোমাকে এমনভাবে চাই যেমন কেউ তার প্রাণ চায়। যদি অন্য কেউ তোমার দিকে তাকায়, আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি শুধু চাই তুমি আমার জন্য কাঁপো, আমার জন্য কাঁদো, আমার নাম ছাড়াটা কিছুই বলো না, পারবে? আজানের আবেগ ভরা কথায় জাহারার চোখে জল চলে আসে। সে তো শুধু মজার ছলে কথাগুলো বলছিল, আজান এতটা সিরিয়াসলি নেবে সে ভাবেনি। কিন্তু এবার আর সে প্রতিবাদ করে না, শুধু ধীরে ধীরে আজানের গলায় হাত রাখে। আজান আর দেরি করে না, সে জাহারাকে এক ঝটকায় কোলে তুলে নেয়, বিছানায় ফেলে দেয়। চুল ছড়িয়ে পড়ে, কামিজটা ধীরে ধীরে আজানের আঙ্গুলে খসে পড়ে কাঁধ থেকে। প্রতিটি চুমু যেন দাবির মতো, প্রতিটি ছোঁয়া যেন ঘোষণা, তুমি আমার। এই গায়ের প্রতিটা দাগ আমার সৃষ্টি, কেউ তোমাকে এভাবে ছুঁতে পারবে না, কেউ না। জাহারা মুখ ফিরিয়ে নেয় লজ্জা পেয়ে, কিন্তু তার ঠোঁট থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস, সেই পুরনো শব্দ, আজান প্লিজ। আজান থেমে যায় এক মুহূর্ত। এই প্লিজ মানে কি? না, নাকি মানে আরো? জাহারার মুখে শুধু কাপা চোখ আর ভেজা নিঃশ্বাস। আজান এক হাতে তার 2 হাত আটকে রাখে মাথার পাশে, তার শরীর জাহারার উপর ছায়ার মতো ঝুঁকে পড়ে। আজ শুধু শরীর নয়, আমি তোমার আত্মা ছুব। মনে রেখো, এই রাতের পর তুমি আর তোমার মতো থাকবে না। বিছানা আবার কাঁপাতে শুরু করে, বৃষ্টির শব্দ আরো জোরে বাড়ে, যেন প্রকৃতিও সাক্ষী হতে চায় দু মানুষের অন্ধকারে মিশে যাওয়া। সকালের রশ্মি চোখে পড়তেই জাহারা ধীরে ধীরে চোখ মেলল। আলোয় ঝলমলো ঘরটা, সিলিংয়ের উপর ফ্যান ঘুরছে ধীরে, জানালার পর্দা দুলছে, শরীরটা ব্যথা করছে। আগের রাতের প্রতিটি মুহূর্ত যেন গায়ে লেগে আছে। সে ঠিক বসতে চাইল, কিন্তু কোমরের ব্যথায় কেঁপে উঠল। চাদরের ভাঁজ টেনে শরীর ঢাকলো জাহারা, মুখটা আগুনের মতো গরম, তার শরীরের প্রতিটি কোষ আজানকে মনে করিয়ে দিচ্ছে। হঠাৎই দরজার পাশে দাঁড়িয়ে থাকা আজানের গলা শোনা গেল, এত করে ঢাকছে কেন ব্লাড রোজ? আমি তো সব দেখেছি, স্পর্শ করেছি, কামড়েছে, জেনেছি তোমার প্রতিটি প্রতিক্রিয়া। এখন লজ্জা পেতে হবে কোন অংশে? জাহারার মুখটা লাল হয়ে গেল। সে মুখ নিচু করে রইল, চোখ তুলতে পারল না। আজানের কণ্ঠে ছিল এক ধরনের খেয়ালি দখলদারি, যেন সে তার শরীরের প্রতিটি রেখার মালিক। আজান ধীরে ধীরে এগিয়ে এলো, বিছানার এক কোণে বসে বলল, জানো, গত রাত তোমার কণ্ঠ শুনে পাগল হয়ে যাচ্ছিলাম। তুমি বলছিলে না, কিন্তু শরীর বলছিল আরও। বুঝতে পেরেছিলাম আমার ব্লাড রোজ ধীরে ধীরে আমার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। জাহারার শরীর কেঁপে উঠল, মুখে চেপে ধরল হাত দিয়ে। আজান এবার তার কানের কাছে ফিসফিস করে বলল, তোমার গলার সেই টান আর তোমার চোখের জল, একটা অদ্ভুত মিশ্রণ ছিল সেটা। আমি পাগল হয়ে গেছিলাম সেদিন। চিৎকার এখনো মাথায় বাজছে, আবার শুনতে চাই। জাহারা কাঁপতে কাঁপতে বলল, আপনি এসব বলতে পারছেন কিভাবে, এত লজ্জার? আজান হেসে উঠল, একটা ভয়ঙ্কর কোমল হাসি। তুমি এখন শুধু আমার। লজ্জা এখন আর তোমার জন্য নয়, বরং আমার ভালোবাসা থেকে পালানোর উপায় নেই তোমার। আমি তোমার প্রতিটি দাগ, প্রতিটি শ্বাস, এমনকি তোমার চরম কাঁপনের মুহূর্ত মনে রেখেছে। সেটা কেউ বলতে পারে? সে হঠাৎ জাহারার গলায় হালকা করে দাঁত বসালো, একটা চুমুর মতো, কিন্তু তাতে ছিল অধিকার আর তীব্র কামনা। এই গলাটা যেখান থেকে তুমি আমার নামে চিৎকার করেছিলে,
এটা আমার। কেউ দেখলে পাগল হয়ে যাবে, তাই চিহ্ন রাখলাম, যেন বুঝে তুমি কার। বিকেলের দিকে বারান্দায় বসেছিল জাহারা। আজ চাঁদনি আসতে পারেনি। তার মার জন্য সে একটু ব্যস্তই ফোন করে বলেছে কাল আসবে। আজান অফিসে যাওয়ার আগে জাহারাকে ওষুধ খাইয়ে দিয়ে গেছে, তাই জাহারার শরীর এখন সুস্থ। আজ জাহারা একাই বাড়িতে ছিল। একা একা কি করবে, তাই জাহারা লিওকে কোলে নিয়ে খেলছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। ফোনটা হাতে নিয়ে দেখতে পায় আননোন নাম্বারের একটা মেসেজে লেখা ছিল, তুমি তোমার স্বামীর কালো অতীতটা জানো না। তুমি তাকে যেমন দেখছো সে তেমন নয়। সে তোমায় একদিন মেরে ফেলবে। জাহারা মেসেজটা পড়ে অবাক হয়, কিন্তু পরে আবার ভাবে কেউ হয়তো মজা করছে, বা আজানের ড্রাইভার কোম্পানির কেউ করছে তাকে আজান থেকে দূর করার জন্য। এটা নিয়ে জাহারা বেশি না ভেবে ফোনটা রেখে দেয় আর লিওকে আদর করতে থাকে। আবারও সেই রহস্যময় বেসমেন্ট, যেখানে আবার একটা নতুন মুখ, একটা নতুন মেয়েকে বাঁধা। তার সামনেই বসা পুরনো সেই রহস্যময় মানব, যার পরনে কালো হুডির টুপিতে মুখের অর্ধেকটা অংশ ঢাকা, যার কারণে বোঝা যাচ্ছে না কে এই মানব, কি তার চেহারা দেখতে কেমন, শুধু তার মুখে বাঁকা হাসিটুকু দেখা যাচ্ছে। সে এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে, কি ভাবছে সেটা শুধু সেই জানে। অন্যদিকে দু হাত ও মুখ বেঁধে রাখা মেয়েটা ছোটার জন্য ছটফট করছে, মুখ দিয়ে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু মুখ বাঁধার কারণে সে চিৎকার করতে পারছে না, শুধু তার গঙ্গানির শব্দই ঘর জুড়ে ভাসছে। রহস্য মানবটা ধীরে ধীরে উঠে তার সামনে এসে দাঁড়ায়। এরপর একটু হেঁটে একটা টেবিলের সামনে যায়। সেখানে নানান ধরনের জিনিসপত্র, নানা বড় বড় ছোট ছুরি সব রাখা। তারপর টেবিল থেকে চিকন ধারালো ছুরি হাতে তুলে নেয় ও ধীর পায়ে মেয়েটার দিকে এগোতে থাকে। রহস্য মানবটা যত বেশি সামনে এগোচ্ছিল, মেয়েটা তত বেশি ছটফট করছিল ছোটার জন্য। রহস্য মানবটি মেয়েটির সামনে এসে তার পাশের কান এক হাত দিয়ে ধরে, অন্য হাতে ছুরি শক্ত করে ধরে সাথে সাথেই ছুরিটি মেয়েটির কানে চালিয়ে দেয়। রক্ত গড়িয়ে পড়তে থাকে মাটিতে। মেয়েটা তীব্র ব্যথায় আর্তনাদ করতে যায়, কিন্তু তার মুখ বাঁধা থাকায় শুধু গঙ্গানো শব্দ বের হয়। মানবটির মুখে বিভৎস এক হাসি, কিন্তু মেয়েটির এতটুকু গঙ্গানোর শব্দ তার মন শান্তি হলো না। সে আরো বেশি চিৎকার আর্তনাদ শুনতে চায়, তাই মেয়েটির মুখে লাগানো কস্টেপটা টান দিয়ে খুলে ফেলেন। এবার যতটা সম্ভব গলা ফাটিয়ে চিৎকার করে উঠে মেয়েটা, আর আর্তনাদ করতে করতে বলে যে, প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কষ্ট কেন দিচ্ছেন? রহস্যময় মানবটি মেয়েটির আর্তনাদ শুনে বেশি মজা পাচ্ছে আর মুখে এক বিভৎস হাসির সাথে বলে, চিৎকার কর, আরো বেশি করে চিৎকার কর। তোদের মতন নরকীর্তির সাথে এরকমটা হওয়া উচিত। এরপর মানবটি মেয়েটির ডান পাশের কানটি নিজের হাতে ধরে নেয়, ছুরি দিয়ে আবারও এক কোষে কেটে ফেলে। মেয়েটি এবার বিভৎসভাবে জোরে চিৎকার করে ওঠে। মেয়েটির চিৎকার করার সাথে সাথে মানবটি মেয়েটির জিহ্বা এক টানে ঢোরসহ ছিঁড়ে বের করে নিয়ে আসে। এবার মেয়েটি আর শব্দ শোনা যাচ্ছে না, শুধু অনবরত চোখ দিয়ে পানি ঝরছে। মেয়েটির আর্তনাদ দেখে মানবটি পৈশাচিক আনন্দ পাচ্ছে। তারপর ছুরিটা টেবিলের উপরে রেখে সেখান থেকে একটা দেওয়াল ফুটো করার ড্রিল মেশিন তুলে নেয়। মানবটি আবার মেয়েটির সামনে এগিয়ে আসে। মেয়েটি এখন অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে, ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু শব্দ করতে পারছে না। তার চোখে এক রাশ ভয় চোখের ইশারায় না করছে মানবটিকে তার কাছে না আসতে। মানবটি পৈশাচিক হাসি নিয়ে মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে। মানবটা মেয়েটার সামনে এসে ড্রিল মেশিনটা অন করে ও মেয়েটার গলার জামাটা কিছুটা নিচ নিয়ে বুকের সাইডে ড্রিল মেশিন দিয়ে কিছু একটা লিখতে শুরু করে। মেয়েটার শুধু হাত পা ছটফট করছে, চোখগুলো অনেকটাই বড় বড় হয়ে এসেছে। মানবটি মেয়েটার অবস্থা দেখে শান্তি পাচ্ছে। সে একে একে ড্রিল মেশিন দিয়ে মেয়েটার পুরো শরীরে সেই একই কথা লিখে দেয়। লেখা শেষে মেয়েটির পুরো শরীরে বিভৎস সেই নাম ফুটে উঠে, যা দিয়ে অনবরত গড়িয়ে রক্ত পড়ছে। নামটি হলো বেঈমান আমি। তারপর ড্রিল মেশিনটি টেবিলে রেখে সেখান থেকে আবারও একটা চাপাতি হাতে তুলে নেয়, আবারও মেয়েটির সামনে আসে।
হাতে থাকা চা পাতিটি দিয়ে মেয়েটির হাতের চামড়া তুলতে থাকে, ঠিক যেমন কোরবানির সময় গরুর শরীর থেকে তোলা হয় তেমনিভাবে মেয়েটির শরীর থেকে চামড়া তোলা হচ্ছে। মেয়েটির মধ্যে এখনও কিছু শ্বাস অবশিষ্ট রয়েছে। এত কিছু করার পরও শান্ত হচ্ছে না। এবার চাপাতি রেখে ইলেকট্রনিক শকের জিনিসপত্র নিয়ে মেয়েটির সামনে আসে। মেয়েটির মাথায় সহ পুরো শরীরে শকের জিনিসপত্র লাগিয়ে এবার কারেন্ট শকের অতিরিক্ত মাত্রার প্রয়োজন করতে থাকে। এবার মেয়েটির মধ্যে থাকা অবশিষ্ট শ্বাসটুকু বের হয়ে আসে, কিন্তু তাতেও যেন মানুষটির ভেতরে থাকা হিংস্রতা শান্ত হয় না। সে মেয়েটির মৃত্যুর পরও একটা ছুরি নিয়ে এসে মেয়েটির অনবরত কোপাতে থাকে। রক্তের মানবটির চেহারা লাল হয়ে যায়, মুখে এক বিভৎস হাসি, সেটা অজানা এক প্রশান্তির। মানবটি এবার একটি লোককে ডাকে, বোঝাই যাচ্ছে লোকটি তার খুব কাছের লোক। সে লোকটিকে হুকুম করে লাশটি তার ঠিকানায় দিয়ে আসতে। লোকটিও তার কথা মতো লাশটি একটা ব্যাগে প্যাক করে চলে যায়। মানবটি এবার যে সিংহাসনে পায়ের উপর পা তুলে বসে, মুখে এক বিভৎস হাসি ও রক্তের মাখা পুরো চেহারা। দুপুরবেলা চারিদিকে শান্ত, শুধু জানালার বাইরে হালকা রোদ দেখা যাচ্ছে। যাহারা তখনও একটা বই পড়ছিল। হঠাৎ ফোনে একটি অজানা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, ওই দিনের মতোই আননোন নাম্বার। তুমি যাকে ভালোবাসো সে সত্যি কি তোমার? আজান মির্জাকে বিশ্বাস করো না, সে যেমন দেখায় তেমন না। তোমাকে ভালোবাসে না, কন্ট্রোল করে। পেছনে অনেক অন্ধকার আছে। চোখ খুলে দেখো জাহারা, তুমি শুধু এক খেলনা। জাহারার হাত কেঁপে ওঠে, বুক ধরফর করতে থাকে। সে ধীরে ধীরে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। মেসেজটা কয়েকবার পড়ে, কোনো প্রমাণ নেই, কোনো নাম নেই, শুধু এই লেখা। সে নিচের দিকে স্ক্রল করে দেখে আরও কিছু মেসেজ। আজান কখনো কাউকে আপন করে না, তোমার মতো অনেকেই ছিল। বিশ্বাস করো না, সময় থাকতে বেরিয়ে যাও। জাহারার চোখে পানি চলে আসে, কিন্তু রাগে না, আতঙ্কে না, বরং হতবুদ্ধি হয়ে। সে মনে মনে ভাবে, আজান তো কখনো আমায় ছেড়ে যায়নি, ওর চোখে আমি ছাড়া কিছুই দেখি না, তাহলে কেন? এক মুহূর্তে সে নিজের মনেই বিশ্বাস স্থাপন করে। না না, আজান এমন না। সে হয়তো রাগী, ভয়ঙ্কর, অদ্ভুত, কিন্তু ও ভালোবাসে আমায়, অন্ধের মতো ভালোবাসে। তবুও একটা কাটা বুকে বিঁধে থাকে। যাহারা ফিসফিস করে বলে, তবে কে পাঠালো এই মেসেজ? আমার নাম জানে, আমাদের সম্পর্ক জানে, ওর সম্পর্কে জানে কে? সে চারিদিকে তাকায়, এমন মনে হচ্ছে যেন কেউ সব সময় দেখে রাখছে তাকে। এক অজানা ভয় তার বুকে চেপে ধরে। আপনার মাঝেই হঠাৎ দরজায় টোকা। ম্যাডাম রানীমা, রাজদরবারের জন্য খানা হাজির। হাতে ট্রে ভর্তি খাবার আর মুখে সেই চিরচেনা ফাজলামির হাসি। যাহারা চোখ তুলে তাকায়, একটু চমকে ওঠে। চাঁদনি? চাঁদনি বিছানায় ট্রে রেখে বসে পড়ে পাশে। কি ভাবছো জাহারা আপু? আমি জানি আজান ভাইয়ার ওই সিক্স প্যাকের কথা ভাবছো। বলো, ওমা ওমা, প্রেমে পড়ে গেছো নাকি? যাহারা হেসে ফেলে একটুখানি, কিন্তু চুপ করে থাকে। চাঁদনি নাটকীয় ভঙ্গিতে বলে, বলো আপু, তুমি চুপ কেন? নাকি তুমি সেই মেয়েদের দলে পড়েছো যারা স্বামীকে দেখে হাঁপিয়ে যায় আর রাতেও ঘুমাতে চায় না? যাহারা এবার হাসতে বাধ্য হয়। গালের পাশে টুক করে একটা টোল পড়ে। চাঁদনি উল্লাসে বলে ওঠে, এই সেই হাসি ম্যান, এই রুমটা তো এখনই আলোকিত হয়ে গেল। তবে একটা কথা বলি, আজান ভাই একটু সিরিয়াস টাইপ, তাই না? কিন্তু চিন্তা করো না, আমার নাম চাঁদনি, আমি আছি মানে মশলা থাকবে। যাহারা হেসে বলে, তোমার মতো মেয়ে পাশে থাকলে মন খারাপ থাকতেই পারে না। চাঁদনি ঘাড় নেড়ে বলে, ঠিক বলেছ। আমি একবার একটা ছেলের প্রেমে পড়েছিলাম। ও আমাকে বলেছিল তোমার হাসি ঝড় তোলে। আমি তখন বলেছিলাম হ্যাঁ, কিন্তু সেই ঝড়ে তুমি উড়ে গেছো। বুঝলে আপু, আমি প্রেমে না, বিপর্যয়ে। যাহারা এবার হেসে গড়িয়ে পড়ে। তার বুকের ভার একটুখানি হালকা হয়। মেসেজের কথা মনে থাকে, কিন্তু হাসির মধ্যেও সে বুঝতে পারে সে একা না। রাত প্রায় 12টা। ঘরের বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা। বিছানার পাশে বসে আছে আজান, ধবধবে সাদা টি শার্ট ও কালো ট্রাউজার পরে, কিন্তু চোখে আগুন। তার সামনে বসে ফোন টিপছিল যাহারা। আজ কিছুটা দূরে বসে আছে। আজানের কণ্ঠ একদম নিচু, কিন্তু তীব্র। যারা, তুমি জানো না এই শরীরটা কতটা তৃষ্ণার্ত তোমার জন্য। আজানের কণ্ঠ শুনে যাহারা ফোন রেখে আজানের দিকে তাকায়। তার বুঝতে একটু টাইম লাগে আজান আসলে কি বলতে চাইছে। আজান মুখ নিচু করে বলে, আমার পিরিয়ড চলছে আজান, আমি পারবো না আজকে।
আজান হেসে ওঠে, সেই ধীর ঠান্ডা হাসি যা শীতল করেও পুড়িয়ে দেয়। আজান চোখ টিপ দিয়ে বলে, রক্ত তো তবুও বেরোচ্ছে, তাই না? কিন্তু আমি তো তা চাইনি। আমি চাইছিলাম তুমি কাঁপো আমার ছোঁয়ায়, গলো আমার চুমোতে। জাহারার ঠোঁট শুকিয়ে যায়। আজানের চোখ তার মুখে স্থির। সে ধীরে ধীরে বিছানায় উঠে আসে, জাহারার পাশে এসে বসে। তার কণ্ঠ আরও নিচু কিন্তু তীক্ষ্ণ। আজ যদি শরীর ছুতে না পারি তাহলে মন ছেড়ে নেব, যেন তোমার প্রতিটি শিরায় আমি ঢুকে থাকি। তার হাত জাহারার চিবুক ছুঁয়ে যায়, চোখে চোখ রেখে ফিসফিস করে, তোমার এই ঠোঁট আজকে নাচে, তবু কথা দিয়ে দাগ রেখে যাব। কাল যখন আয়নায় দেখবে নিজেকে, মনে পড়বে আজান কিভাবে শুধু কথায় তোমাকে ভিজিয়ে দিয়েছিল। জাহারা গলা আটকে বলে, আপনি এমন কেন আজান? আজান মুস্কি হেসে জাহারার দিকে আরেকটু এগিয়ে এসে এবার ফিসফিস করে বলে, তুমি বোঝো না সাহারা, তোমার ভালোবাসা পবিত্র না, আমার ভালোবাসা অভিশাপ, আগুন এবং অধিকার। তুমি না চাইলে তাও চাইব, তুমি না বললেও তবুও দাবি করব। তুমি যদি আমার থেকে দূরে থাকতে চাও, আমি তোমার ছায়ার সঙ্গেও জেলাস হব। এরপর ঠোঁটে একটা দুষ্টু হাসি ঝুলিয়ে হঠাৎ জাহারার কানের কাছে মুখ এনে বলে, তুমি আজ রক্ত ভেজা, তাই না? কিন্তু আমি চাই তুমি আমার কথায় ভেজো, তোমার আত্মা এখনই আমার নামে কাঁপুক। আজান ধীরে ধীরে তার চিবুকে ঠোঁট রাখে, কিন্তু ছোঁয়ায় না, কেবল নিঃশ্বাস ছুঁয়ে যায় গাল বেয়ে। জাহারা কিছুটা দূরে সরে যেতে চায়, আজান সেটাও থামিয়ে দেয় আর ফিসফিস করে বলে, Tonight I will haunt your mind, babe. ঘুমাতে পারবে না আজ, যতবার চোখ বন্ধ করবে মনে পড়বে আজান কিভাবে তোমার শরীর ছিল না, তবু মনটা গিলে গেল। জাহারা লজ্জা পেয়ে আজানের বুকে মুখ লুকায়। রান্নাঘরে রান্না করছে চাঁদনি। আজান ড্রয়িং রুমের সোফায় বসে অফিসের কাজগুলো করছিল। আজ অফিসে যায়নি, তাই বাড়ি থেকে কাজগুলো করছে। আদিবকে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বাড়িতে ডেকেছে। জাহারা উপরে ঘুমাচ্ছে, আদিব আসে সব ইম্পর্টেন্ট ফাইল নিয়ে। এরপর আজানের সাথে কাজে হেল্প করছিল। হঠাৎ তার পানি পিপাসা পায়, তাই সে রান্নাঘরের দিকে যায়। চাঁদনি তখন রান্নাঘরে হিউমাস বানাতে ব্যস্ত, চুল এলোমেলো, হাতে মশলা, তবু মুখে সেই স্বাভাবিক ফানি হাসি। আদিব চুপচাপ এসে দাঁড়ায় দরজার কাছে, কিছু বলতে গিয়েও থেমে যায়। চাঁদনি দেখে বলে, আবার সেই নীরব যুবক, কি হয়েছে? চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? ভূতের ভয় পেয়েছেন? আদিব হাসে না, কিছু বলেও না। চাঁদনি এগিয়ে আসে, চোখ ছোট করে তাকায়। আপনার কি মুখে কথা নেই, নাকি আমায় দেখলে শব্দ আটকে যায়? আদিব এবার চোখ সরিয়ে বলে, তোমাকে এমন করে দেখছি, মানে তুমি সবসময় এত প্রাণবন্ত থাকো, আমার ভালো লাগে। চাঁদনি একটু থেমে যায়, সে জানে এটা কোনো সাধারণ কথা না, কিন্তু আদিব তৎক্ষণাৎ কথাটা ঘুরিয়ে দেয়। মানে তুমি এই বাসাটাকে অনেক উজ্জ্বল করে রেখেছো। চাঁদনি হাসে, তবে গলায় একটুখানি কৌতূহল। বাহ, আপনি প্রশংসাও করতে পারেন দেখি। তবে সেটা যে আমার জন্য না, রান্নার জন্য, সেটা এখনো ক্লিয়ার না। আদিব হালকা লজ্জায় পড়ে, চোখ নামিয়ে ফেলে। চাঁদনি আবার ফায়ার করে, আপনার চোখ দেখে মনে হয় অনেক কিছু বলেন না, কিন্তু সবকিছু বোঝায়। আদিব বলে না কিছু, শুধু একবার চাঁদনির কাঁধের উপর পড়ে থাকা চুলটা দেখে নেয়, যেন তাতে এক অদ্ভুত মায়া লুকিয়ে। চাঁদনি চলে যায় হাসতে হাসতে। আদিব তখন একা দাঁড়িয়ে থাকে, মনে মনে বলে, তুমি বুঝবে না চাঁদনি, আমি কিভাবে তোমার হাসির ভেতরে নিজের শান্তি খুঁজে পাই। আমি বলবো না, কারণ বললেই হয়তো এই নির্বাক সম্পর্কটা ভেঙে যাবে। তবুও তুমি ভালো লাগো, চুপচাপ নিঃশব্দে। আদিব রান্নাঘর থেকে ফিরতেই আজান বলে, আজকাল তুমি আমার বাড়ির আশেপাশে বেশি ঘুরঘুর করো, কি ব্যাপার? আমার চোখ কিন্তু সব বুঝে যায় আগে। আজানের কথায় আদিব মাথা চুলকায়। শেষে কিনা স্যারের কাছে ধরা খেলো, সে আর কিছু বলার সাহস পায় না। আজান বলে, হেল্প লাগলে আমি পাশে আছি, চিন্তা করো না। আদিব খুশি হয়ে যায় আজানের কথায়। এরপর সে চলে যায়। আজান কাজ শেষ করে উপরে যাচ্ছে। চাঁদনিকে বলে গিয়েছে উপরে যাতে সে না আসে এখন। অনেক হলো বউটার থেকে দূরে আসে কাজের জন্য। বউটার কাছে যায়নি, তাকে একটু ঘুমানোর সুযোগ দিয়েছে, কিন্তু এখন আর থাকতে পারছে না বউটা ছাড়া। আজান উপরে এসে দেখে জাহারা ঘুম থেকে উঠেছে, গোসলে যাবে, তাই সে আলমারি থেকে জামা বের করছিল। হঠাৎ আজান এসে তাকে কোলে তুলে নিয়ে বলে, চলো বেব, তোমাকে আজ আমি গোসল করিয়ে দিই। জাহারা আজানের কোল থেকে ছোটার চেষ্টা করে বলে, আমি একাই গোসল করতে পারি। আপনি সবসময় বদমাশি চিন্তা ভাবনা কোথা থেকে বের করেন বলেন তো? ছাড়ুন, আমায় নামিয়ে দিন, আমি একা একাই গোসল করবো। আজান এমন ভাব করে যেন জাহারা কি বলছে সে শুনছেই না। সে সেভাবেই হেঁটে ওয়াশরুমে ঢুকে যায়।
রাত 11টা। বিছানার এক কোণে চুপ করে বসে আছে জাহারা, গায়ে নরম নাইটি। আজান হেঁটে আসছে, বুক খোলা শার্টে, চোখে সেই ধরা পড়ে না এমন শিকারী দৃষ্টি। হঠাৎই সে এক ঝটকায় জাহারার পাশে বসে পড়ে। আজান হেসে ফিসফিসিয়ে বলে, এই রংটা, এই লালচে গাল, কি যে ভালো দেখতে, বলতে ইচ্ছে করে। তুমি আমার জন্য লজ্জা পাচ্ছ, তাই না? জাহারা মুখ ঘুরিয়ে নেয়, গায়ে আগুন লেগেছে। নিচু গলায় বলে, আপনি অশ্লীল, সবসময় বাজে বাজে কথা বলেন আপনি। আজান হেসে ওঠে, একটা মোহময় অথচ ভয়ানক হাসি। বাজে? আচ্ছা বলো তো, যখন তোমার ঠোঁট কাঁপে, যখন তুমি নিঃশ্বাস আটকে ফেলো, তখন কি আমার কথা বাজে লাগে, নাকি ভেতরে ভেতরে একটু ভালো লাগে? জাহারা গম্ভীর মুখে বলে, মাথা ঠিক আছে আপনার? আজান কাছে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি জানো না কত বাজে হতে পারি আমি। তোমার গলার ওই হালকা আঁচড়টা মনে আছে কবে দিয়েছিলাম? আগামী বার একটু নেচে দেবো, যাতে আয়নায় নিজে দেখে মুখ লুকাও। জাহারা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, মুখ লাল, কাত কাঁপছে। আজান মুস্কি হেসে বলে, এই যে তুমি কাঁপছো, আমি তো ছুঁইনি এখনো। ভাবো তো, ছুলে কি হবে? জাহারা রাগে গাল ফুলিয়ে বলে। একটা অসভ্য লোক, খালি লজ্জা দেন আমায়। আজান ঠোঁট চেপে হেসে ওঠে, হালকা কণ্ঠে বলে, তোমার অসভ্য বলে গাল দেওয়া এটা আমার প্রিয়, কারণ তুমি কাঁদছো না, তুমি লজ্জায় চলছ, তুমি ভয় পাও না, তুমি নিজেকে আটকে রাখছো। আর এই আটকে রাখা জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ একদিন তুমি নিজে ভেঙে পড়বে আর বলবে, আজান আর লুকোতে পারছি না। সে হঠাৎ জাহারার চিবুকে আঙ্গুল রেখে ঘুরিয়ে দেয় মুখটা নিজের দিকে, চোখে চোখ রেখে বলে, এই চোখে আমি আরেকটা আগুন দেখি। তুমি ভালো মেয়ে হতে চাও, কিন্তু তোমার ভিতরে আমি বাস করি। তুমি নিজেও জানো না তোমার স্বামী আজান তোমাকে কতখানি কলুষিত করে ফেলেছে, মন থেকে শরীর পর্যন্ত। জাহারা এবার মুখ গুজে ফেলেছে দু হাঁটুর মধ্যে, চুপচাপ আর বিড়বিড় করে বলে, আপনি যান তো এখান থেকে। আজান ধীরে ধীরে উঠে যায়, কিন্তু যাওয়ার আগে বলে, আজ নয়, কাল আবার বাজে বাজে কথা বলবো, আর তুমি আবার লজ্জায় গলে যাবে। এটা আমাদের প্রতিদিনকার খেলনা হবে জাহরা। তোমার গাল লাল করে দেওয়াটা আমার দায়িত্ব। রৌদ্রময় সকাল, ফজরের আজানের শব্দ কানে এসে পড়তেই ঘুম ভাঙে জাহারার। জাহারা উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসে, ঘরেই নামাজ আদায় করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুল শুকাচ্ছে জাহারা। জাহারার ভেজা চুলের পানির ফোঁটা চোখে যেয়ে পড়তেই মিটমিট করে চোখ খুলে আজান এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাহারার দিকে। ইচ্ছে করছে ওকে গিলে ফেলতে, কিন্তু আজান আজ আরাফার রোজা রেখেছে, তাই সে আজ সারা দিন ভদ্র বাচ্চার মতো থাকবে। জাহারার দিকে তাকিয়ে থাকা ছাড়া তার আর কিছুই করার নেই। জাহারা আজানের সামনে এসে বসে, তারপর বলে, রোজা রেখেছেন তাই সারাদিন আমাকে দেখে কাটালে চলবে না। যান, যে ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করুন। আজান কিছু বলে না, জাহারার কথা মতো উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এমনিতেও প্রতিদিন সকালেই ওরা দুজন উঠে একসাথে সালাত আদায় করে তারপর আবার ঘুমিয়ে পড়ে। আজান অফিসে চলে গেলে অফিস থেকে মসজিদে নামাজ পড়ে ও জাহারা বাসায় পড়ে। আজ সারা দিন আজান বাসায় ছিল। সন্ধ্যায় আজ বিরাট ইফতারের আয়োজন ছিল, বেশ কিছু গরিব লোকদের খাওয়ানো হয়েছে। কাল ঈদ, আজান মনে সে চিন্তা নেই, কারণ সেই সব কিছু চিন্তা আদিবের উপর ছেড়ে দিয়েছে। বিদেশ থেকে 20টা উট, 50টা গরু ও 30টা ছাগল, 25টা দুম্বা আনানো হয়েছে কোরবানির জন্য। জাহারার জন্য আগে থেকেই পাকিস্তান থেকে ড্রেস কাস্টমাইজ করে আনানো হয়েছিল। জাহারার সাথে ম্যাচিং করে আজানের ড্রেস বানানো হয়েছিল। ইফতার শেষে ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছে আজান। হঠাৎ কল আসে আদিপের। আজান কল রিসিভ করে বলে, আদিপ বল। স্যার, একটা ইম্পর্টেন্ট মিটিং চলে আসছে, ইমিডিয়েটলি আপনাকে একটু অফিসে আসতে হবে। আচ্ছা রাখ, আমি আসছি। আজান জাহারা থেকে বিদায় নিয়ে অফিসে চলে যায় রাত 1:30টা। বাসায় ফিরে আজান হাতে একটা গিফটের বক্স। রুমে আসতেই দেখতে পায় জাহারার ঘুমন্ত শান্ত চেহারাটা। আজান হাতে থাকা বক্সটাকে টেবিলের উপরে রেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে আজান জাহারার সামনে এসে বসে। আলতো জাহারার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় আজান। আরেকজনের উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতেই ঘুম ভাঙল জাহারার। জাহারা উঠে খাটের সাথে হেলান দিয়ে বসে চোখ
এখনো ঘুম বিরাজ করছে, ক্লান্তির ছাপ চোখে মুখে। আজান উঠে যেয়ে টেবিল থেকে গিফটের বক্সটা নিয়ে আসে, জাহারার হাতে দেয়। জাহারা গিফটটা দেখে খুশি তো হয়েছে, কিন্তু ঘুমের ঘোরে থাকায় সে নিজের খুশি তাকে উদযাপন করতে পারছে না। জাহারা আলতো হাতে গিফটার প্যাকেটটা খুলে নেয়। প্যাকেটটা খুলতেই দেখতে পায় বক্সের ভেতরে কিছু অর্গানিক মেহেদি ও আলতার কোটা ছিল। জাহারা মেহেদি পেয়ে অনেক খুশি হয়। জাহারার মেহেদি অনেক পছন্দ। সে খুশিতে আজানকে জড়িয়ে ধরে টুক করে আজানের গালে একটা চুমু বসিয়ে দেয়। জাহারার এমন পাগলামো কাণ্ড দেখে আজানও মুস্কি হাসে। আচ্ছা চলো, তোমাকে মেহেদি লাগিয়ে দিই। আপনি মেহেদি লাগাতে পারেন? হুম। বাহ, আপনি রান্না করতে পারেন, শাড়ি পরাতে পারেন, মেহেদিও দিতে পারেন। আমার কি মনে হয় জানেন, আল্লাহ বোধহয় আপনাকে মেয়ে বানাতে গিয়ে ভুলে ছেলে বানিয়ে ফেলেছে। জাহারার কথা শুনে আজান বাঁকা হাসে আর বলে, মজা করছো আমার সাথে? জাহারা আজানের মতো করে আজানকে উত্তর দেয়। আম সিরিয়াস বেবি। জাহারার কথা শুনে আজান আবারও মৃদু হাসে। জাহারার বাহু ধরে আজানকে এক টানে নিজের কাছে এনে বলে, আমি সিরিয়াস হলে কি হবে জানো তো, তাই শান্ত আছি। আমাকে শান্ত থাকতে দাও, নাহলে তোমারই অশান্তি বাড়বে। কথাটা বলে আজান জাহারাকে ছেড়ে দেয় ও মুস্কি হেসে আবার বলে, বেবি, তুমি আজান আহাদ মির্জার কপি করতে চাইলে, বাট প্রপারলি তার মতো হলো না। তবে হ্যাঁ, তোমার মুখে বেবি ডাকটা ভালোই লাগছিল। এরকম কিউট কিউট নামে আমাকে ডাকবে, বুঝলে? জাহারা কিছু বলে না, শুধু মুস্কি হেসে নিজের হাত জোড়া আজানের দিকে বাড়িয়ে দেয়। আজানও জাহারার হাতে মেহেদি পরানো শুরু করে। মেহেদি লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে একটা পর্যায়ে জাহারা ঘুমিয়ে পড়ে। আর আজান সে ঘুমন্ত চেহারাটাকে দেখতে দেখতে জাহারার হাতে মেহেদি পরিয়ে দিতে থাকে, খুব সাবধানে যেন সেটা বিছানায় লেগে না নষ্ট হয়ে যায়। ভোরের আলো সবে ফুটে উঠেছে। ঘুম ভেঙে যায় জাহারার। ঘুম থেকে উঠে দেখতে পায় আজান মেহেদি লাগানো শেষ করে ক্লান্ত জাহারার হাতের পাশেই শুয়ে পড়েছে। জাহারা মৃদু হেসে আজানের কানের সামনে ফিসফিস করে, ঈদ মুবারক। আজান চোখ খুলে জাহারার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসির সাথে জাহারাকে জড়িয়ে ধরে। আজান উঠে ওয়াশরুমে চলে যায়। গোসল করে সাদা পাঞ্জাবি পাজামা পরে জাহারা উঠে আলতো হাতে আজানের পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয় ও আজানকে পুরোপুরি রেডি করিয়ে নামাজে পাঠায়। তারপর জাহারা নিজেও রেডি হতে চলে যায়। জাহারা রেডি হয়ে রুমে বসে আজানের অপেক্ষা করছে। পরনে তার সাদা 3 পিস পাকিস্তানের থেকে আনানো হয়েছে। হালকা সাজ চেহারায়, 2 হাত ভর্তি মেহেদি, খোলা চুল, মাথায় ঘোমটা টানা। আজান নামাজ পড়ে রুমে আসে, দেখতে পায় তার ব্লাড রোজ তার জন্য সেজে বসে আছে। আজান রুমে আসতেই আজানকে সালাম করে জাহারা। জাহারা আজানের সালামের হাত বাড়িয়ে বলে, আমার সালামি কোথায়? আজান নিজের ওয়ালেট থেকে 5 টাকার একটা নোট বের করে জাহারার হাতে দিয়ে মৃদু হেসে বলে, চলবে এটা। জাহারা কিছু বলে না, সে আজানকে পেয়ে খুশি, তাই আর কিছু না বলে নিজের সালামি নিয়ে খুশি। আচ্ছা, চোখ বন্ধ করো। জাহারাও আজানের কথা মতো চোখ বন্ধ করে। আজান এবার কিছু টাকার বান্ডিল বের করে। এখানে 100 টাকার বান্ডিল থেকে শুরু করে 200, 500, 1000 টাকা অবধি নোটের অনেকগুলো বান্ডিল ছিল। আজান এক এক করে টাকার বান্ডিলগুলো জাহারার হাতে দেয়। এবার চোখ খোলো। জাহারা চোখ খুলে দেখতে পায় নিজের হাতে এক গাদা টাকার বান্ডিল। এখানে কত টাকা আছে? 1 কোটি। তোমার আমার সাথে প্রথম ঈদ, তাই তোমাকে 1 কোটি টাকা সালামি দিলাম। তাহলে প্রতি বছর সালামি বাড়তেই থাকবে। হুম। আজানের কাছে আদিবের কল আসে। আজান কল ধরে। স্যার, আপনার কথা মতো কোরবানি হয়ে গেছে। এমনকি ব্রাঞ্চেও বিভিন্ন অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম ও গরিবদের মাঝখানে বিতরণ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তুই বাসায় আসিস, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা স্যার। আদিব কল রেখে দেয়। আজান জাহারাকে নিয়ে আসে। জাহারা নিচে আসতেই দেখতে পায় আম্মি বসে আছে। জাহারা দৌড়ে যেয়ে আম্মিকে জড়িয়ে ধরে ও ঈদের শুভেচ্ছা জানায়। এখানে দুজন কিছুক্ষণ কথা বলে। সবাই একসাথে খাওয়া দাওয়া করে। বিকেলে আজান জাহারাকে নিয়ে ঘুরতে বের হয়। সকালবেলা জাহারা ঘুমাচ্ছে। আজানের আজ গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই সে জাহারাকে ঘুম থেকে উঠায়নি। শুধু তার জন্য একটা চিরকুট লিখে অফিসে চলে গিয়েছে। যাওয়ার আগে চাঁদনিকে ফোন দিয়ে বলে গিয়েছে জাহারার খেয়াল রাখতে আর একটু জলদি চলে আসতে। তাই চাঁদনি জলদি করে এসে এখন চাঁদনি ব্যস্ত রান্নাঘরে। এমন সময় দরজার বেল। চাঁদনি দরজা খুলতেই আদিব দাঁড়িয়ে, হাতে ফাইল। চাঁদনি চোখ টিপে বলে, ওমা,
আবার ফাইল নাকি কোনো গোপন প্রেমপত্র এনেছেন স্যার? আদিব একটু লজ্জা পেয়ে ফাইলটা বাড়িয়ে দেয়। আজান স্যার পাঠিয়েছে, যারা ভাবিকে দিতে বলেছে। চাঁদনি ফাইল নিয়ে ভাবে। আচ্ছা একটা কথা বলো, এই যে তুমি প্রতি 3 দিনে একবার করে ফাইল নিয়ে আসো, এটা কি ফাইলের টান না চায়ের দোকানে চিনি কম পড়েছে? আদিব কান খসায়, একটু হাসে। না মানে সব সময় তো ফাইল দেওয়া লাগবে তো। চাঁদনি ফাইল টেবিলে রেখে বলে, তাই বলো, আমি ভাবছিলাম আমার রান্না দেখতে আসো, চুলার আগুনে না হয় মনও গলে। আদিব এবার একটু হেসে ফেলে, কিন্তু চোখটা কিছুক্ষণ চাঁদনির মুখে আটকে থাকে। চাঁদনি সেটা বুঝে ফেলে, কিন্তু কিছু বলে না। তারপর হঠাৎ বলে, আচ্ছা তুমি কি অবিবাহিত? আদিব একটু চমকে যায়। হ্যাঁ মানে হ্যাঁ, কেন? চাঁদনি প্যান্টের উপর ধুলা মুছে বলে, তাহলে একটা ব্যাপার বলি, বউ পেতে চাইলে মিষ্টি মিষ্টি কথা বলা শিখো, আর না পারলে অন্তত আমার মতো ফানি মেয়েদের সঙ্গে ঘোরো, হাসির বাজারে মূল্য বাড়বে। আদিব এবার পুরো হেসে ফেলে, কিছু না বলে স্লেপ তাকিয়ে থাকে চাঁদনির দিকে। চাঁদনি চোখ টিপে বলে, তবে সাবধান, বেশি তাকিও না, না হলে প্রেমে পড়ে যাবে। আর আমি কিন্তু দেরিতে প্রেমে পড়ি, ততদিনে হয়তো তোমার মাথায় টাক পড়ে যাবে। আদিব হেসে বেরিয়ে যায়। চাঁদনি দরজা বন্ধ করে ফিসফিস করে বলে, হাসিটা সুন্দর, তবে ফাইল না, মনটাও রেখে গেছো বোধ হয়। দুপুর 3:10। আজান মাত্রই কাজ শেষ করে এসে নিজের কেবিনে বসেছে। নিজের পার্সোনাল চেয়ারে বসে ফোনটা হাতে নেয় আর ভাবে। সকাল থেকে মিটিংয়ের কারণে আমার ব্লাড রোজকে একবার দেখারও সুযোগ হয়নি। দেখি আমার জান পাখিরা সকাল থেকে কি করছিল। আজান সিসিটিভি ক্যামেরা চেক করতে দেখতে পায় বেডরুমে জাহারা নেই। এরপর ভাবে হয়তো অন্য কোথাও আছে, তাই সে এক এক করে সব সিসিটিভি চেক করে। শুধু রান্নাঘরে চাঁদনিকে রান্না করতে দেখতে পায়, আর ড্রয়িং রুমে লিও খেলছে। আজান আবার সবগুলো সিসিটিভির ফুটেজ চেক করে, কিন্তু এবারও কোথাও জাহারাকে দেখতে পায় না। তাই এবার সে সকালের থেকে এখন পর্যন্ত যা হয়েছে সব দেখতে বসে, জাহারা কথায় সেটা জানার জন্য। সে সিসিটিভির ফুটেজ চেক করতে দেখতে পায় কিছুক্ষণ আগে জাহারা গোসলে যাওয়ার জন্য জামা নিয়ে সেদিকে এগোচ্ছিল, কিন্তু বেডের সাইডে যেতেই সে অজ্ঞান হয়ে পড়েছে, আর তাই বেডের কারণে তাকে দেখা যাচ্ছিল না সিসিটিভিতে। আজান বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। তার মনটা হঠাৎ কেমন জানি কেঁপে উঠে, মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে শুধু জাহারার চিন্তায়। তার ব্লাড রোজ ঠিক আছে কিনা, কি হয়েছে তার, এসব কিছু চিন্তাই তার অস্থির করে তুলছে। আজান এক মুহূর্ত দেরি না করে দৌড় দেয় গাড়ির দিকে, আর আদিবকে কল দিয়ে বলে, আদিব গাড়ি বের কর। আদিব গাড়ি চালাচ্ছে। আজান পাশের সিটে বসে, হাত পা কাঁপছে, খুব বেশি অস্থির সে। শুধু আদিবকে জোরে জোরে একটা কথাই বলে যাচ্ছে, আদিব গাড়ির স্পিডটা বাড়া, জলদি চল। আজান বারবার জাহারার ফোনে কল করছে, কিন্তু কেউ রিসিভ করছে না। আজানের অস্থিরতা যেন বাড়তেই থাকে। আজান এবার চাঁদনির ফোনে বারবার কল করতে থাকে, কিন্তু চাঁদনিও কল তুলছে না। কি করেই বা তুলবে চাঁদনি? ফোন যে জাহারার রুমে ভুলে রেখে এসেছিল, আর চাঁদনি ছিল কাজে ব্যস্ত। আজানের অস্থিরতা এবার আরও বেশি বেড়ে যায়। আজানের এরকম অস্থিরতা দেখে আদিব বলে, স্যার একটু শান্ত হন। তোকে দাওয়াতে চালাতে বলেছে, তুই সেটাতে ধ্যান দে। আদিব আর কিছু বলে না আজানের অস্থিরতা দেখে, শুধু তাড়াতাড়ি গাড়ি পৌঁছানোর চেষ্টা করছে। আদিব গাড়ির বাড়ির সামনে থামাতেই আজান এক ঝটকায় গাড়ির দরজা খুলে দৌড়ে চলে যায় ভেতরে, এবং ভেতরে ঢুকে এক দৌড়ে হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় নিজের বেডরুমের দিকে। বেডরুমের দরজার সামনে এসে দাঁড়াতেই আজান থমকে যায়। সে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। তার মনে বইছে এক অজানা ঝড়। সে ভাবছে তার ব্লাড রোজের কি হয়ে গেল। কাঁপা কাঁপা পায়ে সে জাহারার দিকে এগিয়ে যায় এবং তার পাশে বসে, এবং কাঁপা কাঁপা হাত দুটো দিয়ে জাহারাকে তুলে নিজের কোলে নেয়। জাহারার গালে আলতো করে থাপ্পড় মারতে মারতে বলে, কি হয়েছে তোর জান বাচ্চা? কথা বল। তুই এভাবে শুয়েছিস কেন? আমার সাথে কথা বল। দেখ জান, আমি তুই এমন করিস না। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তুই মজা করছিস? উঠে জানা জান বাচ্চা, আমায় কেন ভয় দেখাচ্ছিস? জান কলিজা আমার, তাকে একবার আমার দিকে। আজানের যেন নিজের মধ্যে হুঁশ নেই। সে কি করছে, কি বলছে, তার শুধু একটাই ধ্যান, তার ব্লাড রোজ কেন কথা বলছে না, এভাবে কেন পড়ে আছে।
আদিপ গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভেতরে যায়। আদিপ দৌড়ে উপরে চলে যায়। পেছন থেকে দেখতে পায় চাঁদনি। আদিপকে এমনভাবে উপরে যেতে দেখে চাঁদনিও তার পেছনে পেছনে উপরে ওঠে। দেখতে পায় আজান জাহারার মাথা কোলে করে নিয়ে পাগলের মতো করছে। চাঁদনি এসে জাহারার পাশে বসে জাহারার শরীরে হাত ছোঁয়াতেই বুঝতে পারে জাহারার জ্বর এসেছে। চাঁদনি নিম্নস্বরে বলে, জাহারা আপুর তো জ্বর এসেছে, ওনাকে হাসপাতালে নিতে হবে। কথাটা আজানের হুঁশ ফিরিয়ে দেয়। আজান সাথে সাথেই জাহারাকে কোলে তুলে নেয়। দৌড়ে যেয়ে জাহারাকে নিয়ে গাড়িতে বসে। আদিপ আজানের পেছনে পেছনে আসে। আজান আদিপকে বলে জলদি গাড়ি চালাতে। ও জাহারার মাথা নিজের বুকের সাথে লাগিয়ে রাখে। সারা রাস্তায় এভাবেই জাহারাকে নিজের বুকের সাথে চেপেছিল আজান। জাহারার গায়ের গরমে তাপে তারও গরম লাগছিল, কিন্তু সেই দিকে তার কোনো খেয়ালই নেই। সে একই কথা বলছে শুধু, আমার জান পাখিটা চোখ খোল, একটু কথা বল জান বাচ্চা, একবার তাকা। আর জাহারার কপালের ঠোঁট ছোঁয়া ছিল একটু পরপর। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে গাড়ি এসে দাঁড়ায় হাসপাতালের সামনে। এটা আজানের সেই পার্সোনাল হসপিটাল যেটা তার নিজের। আজান সাথে সাথেই জাহারাকে কোলে নিয়ে ভেতরে এসে ডক্টরকে চিৎকার করে ডাকতে থাকে। তার শব্দে ডক্টররা দৌড়ে আসে। ডক্টর আসার সাথে সাথেই আজান বলে,